চলে এলাম তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্য, তোমাদের সামনে দেলোসন টিভির পর্দায়। আজকে আমরা জীবনবিজ্ঞানের ক্লাস নিয়ে আলোচনা করব। জীবনবিজ্ঞানের শেষ চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টারের নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা ছোট থেকে পরিবেশ সম্পর্কে জেনেছি। আমরা যেখানে বাস করি তার চারিপাশে গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, আলো, পতঙ্গ, পাখি সব কিছু নিয়ে আমাদের পরিবেশ তৈরি। আমরা এই চ্যাপ্টারে পরিবেশের সম্পদগুলো জানব। পরিবেশে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে, সেই সম্পদগুলো জানব এবং এই সম্পদগুলো আজ বিভিন্ন কারণে বিলুপ্তির পথে। আমরা সেটা প্রাকৃতিক কারণেও এবং মানুষের যথেষ্ট ব্যবহারের ফলে। আমরা এই কারণগুলো জেনে এবং তার সম্পদগুলোকে, পরিবেশে যেসব সম্পদ আছে সেই সম্পদগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব এবং কী কী কারণে আমাদের ক্ষতি হচ্ছে, সেই কারণ থেকে দূরে সরে আমরা সেগুলোকে সংরক্ষণ করব। তো চলো শুরু করি আমাদের আজকের জীবনবিজ্ঞান ক্লাস। দেখো, জীবনবিজ্ঞানের এই অধ্যায়ের প্রথমে যে বিষয়টা আছে সেটা হলো নাইট্রোজেন চক্র। দেখো, নাইট্রোজেন চক্র বলতে আমরা বুঝি যে বায়ুমণ্ডলে, আমরা জানি যে বায়ুমণ্ডলে 77.17 বা কোনো প্রায় 78% নাইট্রোজেন বায়ুমণ্ডলে আছে। এই নাইট্রোজেন জীবদেহে একটা খুব মৌলিক উপাদান। তো আমরা নাইট্রোজেন চক্রে এই বুঝি যে বায়ুর নাইট্রোজেন বিভিন্ন প্রক্রিয়ায় মাটি থেকে আবার জীবদেহ থেকে আবার মাটি থেকে আবার পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে। তো এই টোটাল যে একটা যে চক্রের আকারে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলবো নাইট্রোজেন চক্র। তো যাই হোক, যেহেতু আমরা মোটামুটি একটা কথা বললাম, তো আমরা আগে নাইট্রোজেন চক্রের যদি ধাপগুলো জেনে নিই তাহলে আমাদের কিন্তু নাইট্রোজেন চক্রটা সুবিধা হবে বুঝতে। তো তারপরে আমরা উল্টো পথে তারপরে আমরা কিন্তু সংজ্ঞাটা জানবো। তো চলো তার ধাপগুলো কী কী দেখে নিই। দেখো, নাইট্রোজেন চক্রের টোটালে মোট 4টি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন, বা যেটাকে বলা হয় নাইট্রোজেন স্থিতিকরণ বা আত্তীকরণ। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। 3 নম্বর ধাপ হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনরায় প্রবেশ। এবং 4 নম্বর যেটা ধাপ সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এটার নাম আবার নাইট্রোজেন মোচন বা নাইট্রোজেন মুক্তিও বলে। তো আমরা প্রথম যে ধাপ নাইট্রোজেন সংবন্ধন সেটা নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন সংবন্ধনে আবার 3 ভাবে হয়। একটা হলো প্রাকৃতিক, আরটা হলো জীবজ, আর হচ্ছে শিল্পজাত। নাইট্রোজেন সংবন্ধন 3 ভাবে হয়। প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন একটা, 2 নম্বর বললাম জীবজ নাইট্রোজেন সংবন্ধন, 3 নম্বর হচ্ছে শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন। তো আমরা প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনটা জানব। প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে কি, যে যখন বজ্রপাত হয় সে সময় কিন্তু বিদ্যুতের একটা স্ফুরণ দেখা যায়। সে সময় বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। বজ্রপাতের সময় নাইট্রোজেন অক্সিজেনের সাথে বায়ুমণ্ডল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এবং এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সাথে
বিক্রিয়া করে বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে একটা দুটো অ্যাসিড উৎপন্ন করে, একটা নাইট্রাস অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO2 যাদের সঙ্গে HNO2 এবং HNO3। তো দেখো, তো এই ধাপে কিন্তু সম্ভব, এবং এই অ্যাসিডগুলো আবার মাটিতে নেমে আসে, বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিডগুলো উৎপন্ন হয় এবং এই অ্যাসিড বৃষ্টির আকারে মাটিতে নেমে আসে, এবং মাটিতে নেমে এসে এরা আবার এই অ্যাসিডগুলো আবার মাটির বিভিন্ন খনিজ লবণের সাথে বিক্রিয়া করে নাইট্রেট যৌগ তৈরি করে, NO3 যৌগে রূপান্তরিত হয়। তোমাদের একটা কথা বলে দিই যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে মাটিতে নাইট্রোজেন কী রূপে থাকে, না তো মাটিতে নাইট্রোজেন নাইট্রেট যৌগের রূপে থাকে। দেখো, এই এই অ্যাসিডগুলো আবার বিভিন্ন খনিজ লবণের সাথে বিক্রিয়া করে নাইট্রেট যৌগ তৈরি করে এবং মাটির সাথে মিশে যায়। এভাবেই কিন্তু নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়াটি হয়ে থাকে। দেখো, এবার আমরা জানবো জীবজ নাইট্রোজেন সংবন্ধন। দেখো, জীবজ নাইট্রোজেন সংবন্ধন দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে স্বাধীনজীবী জীবের দ্বারা। স্বাধীনজীবী জীবের দ্বারাটা জেনে নিই। বলছে স্বাধীনজীবী জীব যেমন ধরো ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিটোব্যাক্টর, এরা হচ্ছে কি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এরা কি করে, এছাড়া আছে যেমন ধরো নস্টক, অ্যানাবিনা, এরা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এরা কি করে, বায়ুমণ্ডলের মুক্ত NO2কে তাদের দেহকোষে অ্যামোনিয়া প্রবেশ করে দেয়, এবং অ্যামোনিয়া রূপে প্রবেশ করিয়ে দেওয়ার পর তারা যখন মারা যায়, এরা অ্যামোনিয়া NO2টাকে কী করছে, ওরা ওদের দেহে অ্যামোনিয়া রূপে প্রবেশ করাচ্ছে দেহকোষে। এবং স্বাধীনজীবী জীবগুলো যখন মারা যায় তখন তারা মাটিতে মিশে যায়। এই অণুজীবগুলো যখন মারা যায় তখন তারা মাটিতে মিশে যায়, এবং এইভাবে কিন্তু মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পায়। এরপর আমরা জানবো জীবজ নাইট্রোজেন সংবন্ধন। আমি বললাম দুইভাবে, একটা বললাম স্বাধীনজীবী জীবের দ্বারা, আর একটা হলো কি যে মিথজীবী জীবের দ্বারা। মিথজীবী জীবের দ্বারা ওই যে বিভিন্ন প্রকারে রাইবোজিয়াম এরা কি করে, সিম্ব জাতীয় বা সিম্বি গোত্রীয় উদ্ভিদ, যেগুলো ছোলা, মটর, সিম আমরা বলি, তো এই জাতীয় উদ্ভিদে এরা এই জাতীয় উদ্ভিদের মূলে কিভাবে থাকে। দেখো, এই জাতীয় উদ্ভিদের মূলে, সাপোজ ধরো এটা মূল, এই মূলের এগুলো শাখা মূল, এই মূলে গুটিতে তারা থাকে। এই রাইবোজিয়ামগুলো কি করে, এই মূলের গুটিতে থাকে, গুটি বা এলাতে অবুর বলে, এই গুটিতে থাকে। এভাবে অনেকগুলো গুটি থাকে, এই গুটিতে রাইবোজিয়াম থাকে। এবং রাইবোজিয়াম কি করে, তোমরা হয়তো ছোটোবেলায় অনেকটা এরকম হয়তো হাসি ঠাট্টা করেছো যে আমরা কি করেছি, একটা আম নিয়েছি, আমের যে রসটা আছে সেই রসটাকে আমরা বের করে নিয়েছি একটা ছোট ছিদ্র করে, বের করে নেওয়ার পর সেটাকে হাওয়া ঢুকিয়ে দিয়ে ফুলিয়ে দিয়ে আমরা কিন্তু অনেকে ঠগিয়েছি যে দেখো ধরো এই আমটা ধরো, এই আম খাও। এভাবে আমরা যেমন ছোটোবেলায় ঠগিয়েছি, সেরকম কিন্তু রাইবোজিয়াম কি করে যে এই ছোলা বা মটর বা সিম জাতীয় এদের মূলের গুটিতে বসবাস করে কি করে, এদের যে উৎপন্ন শর্করাগুলো কি করে, শর্করাগুলো খেয়ে নেয়। এদের উৎপন্ন শর্করাগুলো খেয়ে নিয়ে কি করে, এরা কি করে, মুক্ত নাইট্রোজেন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কি করে, নাইট্রোজেনকে অ্যামোনিয়া রূপে এদের গুটিতে ঢুকে তাদের এই গুটিটাকে পূরণ করে রাখে। তো এইভাবে যখন এই অণুজীবগুলো বা এই উদ্ভিদগুলো মারা যায় তখন কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তো এবার আমরা জানবো শিল্পজাত।
শিল্পজাত নাইট্রোজেন সংবধন যেটা, সেটা হচ্ছে কি, যে আমরা জানি যে আমরা জমিতে সার দিই, জমিতে আমরা নাইট্রোজেন ঘটিত অনেক সার ব্যবহার করি, যেমন ইউরিয়া বা অ্যামোনিয়া। তো এগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন কারখানাতে তৈরি হয়। যেমন হেবারের পদ্ধতিতে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় মোটামুটি 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 30 থেকে 100 মেগা চাপে, মেগা প্রেসার যেটা আমরা বলি, চাপে অ্যামোনিয়া তৈরি করা হয়। এটা হচ্ছে হেবার পদ্ধতি। তো এছাড়া আরও অনেক পদ্ধতি আছে যেখানে ইউরিয়া বা অ্যামোনিয়া তৈরি করা হয় এবং সেটাকে কী করা হয়, জমিতে ফেলানো হয়। তো তার ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়। এবং এছাড়া যে নাইট্রোজেন যে সার কারখানাগুলো আছে সেখানের যে বর্জ্য পদার্থগুলো সেগুলো নদীতে ফেলানো হয় বা নদীতে বা পুকুরে, এবং যখন বন্যা হয় তখন নদীর কুল ছাড়িয়ে যখন অনেক জমিতে চলে আসে সেখানে কিন্তু সেভাবেও কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তো বলতে গেলে এটা হচ্ছে আমরা নাইট্রোজেন সংবধন আমরা জানলাম। তো এরপরে আমরা 2 নম্বর ধাপ যেটা আমরা লিখেছিলাম যে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। তো আমরা 2 নম্বর ধাপটা, তো দেখো মাটিতে আমরা উদ্ভিদগুলো যে থাকে সেগুলো কি করে, নাইট্রোজেন ঘটিত লবণগুলোকে তারা জলের সাথে শোষণ করে নেয়। এবং এই নাইট্রোজেনটা উদ্ভিদ প্রোটিন রূপে থাকে, উদ্ভিদ প্রোটিন রূপে থাকে। এই নাইট্রোজেনটা বিভিন্ন নাইট্রোজেন ঘটিত লবণের মাধ্যমে উদ্ভিদে প্রবেশ করার পর উদ্ভিদ লবণ রূপে তারা এই উদ্ভিদে থাকে। এবং এই প্রোটিনের সাহায্যে তারা কিন্তু এই উদ্ভিদেরা তারা নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। এবং আমরা খাদ্যের মাধ্যমে এই প্রোটিনটা আবার আমরা খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে এবং প্রাণীদের দেহে প্রবেশ করে এবং প্রাণীরা এই সব প্রোটিন খেয়ে তাদের নাইট্রোজেনের চাহিদাটা পূরণ করে। এবং এই উদ্ভিদ প্রোটিন প্রাণীতে প্রবেশ করার পর প্রাণীজ প্রোটিন রূপে থাকে। এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ প্রোটিন রূপে থাকে এবং প্রাণীর ক্ষেত্রে প্রাণীজ প্রোটিন রূপে থাকে। তো এরপর আমরা চলে যাব, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আলোচনা হলো। এবার হচ্ছে তৃতীয় ধাপ, বলছি কি, জীবদেহ থেকে নাইট্রোজেন, তৃতীয় ধাপ ছিল জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনরায় প্রবেশ। দেখো এটা 2টা ধাপে হয়ে থাকে। একটা হচ্ছে কি 1 নম্বর ধাপ, যেটা হচ্ছে কি 3 নম্বর ধাপের 1 নম্বর ধাপ, যেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। দেখো অ্যামোনিফিকেশন কি, যে আমরা দেখলাম যে প্রথমে আমরা জানলাম নাইট্রোজেন সংবধন, সেখানে কি হলো, সেখানে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে প্রবেশ করলো এবং মাটি থেকে আবার জীব দিয়ে গেল। এবার হচ্ছে কি উল্টোটা, যখন জীবগুলো মারা যায়, উদ্ভিদ বা প্রাণীগুলো মারা যায়, তো এদের প্রোটিন অংশটা কি হয়, প্রথমে উদ্ভিদ প্রোটিনগুলো বা জীবের প্রোটিন অংশগুলো মৃত জীবের প্রোটিন অংশগুলো প্রথমে কি হয়, বিভিন্ন জীবাণুর দ্বারা প্রথমে কি হয়, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। প্রথমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং পরে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। তাহলে তোমাদের অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়।
তাহলে তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে তোমাদের কিন্তু এটা একটা খুব মূল্যবান সংজ্ঞা যে অ্যামোনিফিকেশন কাকে বলে। তো আমরা বলবো যে প্রক্রিয়ায় জীবের জীবদেহ থেকে জীবের প্রোটিন অংশ প্রথমে বিভিন্ন জীবাণু দ্বারা প্রথমে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এবং তারপরে আবার অ্যামোনিয়ায় পরিণত হয়। তো এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলবো অ্যামিনিফিকেশন। তো অ্যামিনিফিকেশনে যে জীবাণুগুলো বা যে ব্যাকটেরিয়াগুলো অ্যামিনিফিকেশনে সাহায্য করে সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। তার মধ্যে হচ্ছে ব্যাসিলাস রামোসাস এবং হচ্ছে কি ব্যাসিলাস মাইকোইডিস, এই দুই ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু অ্যামিনিফিকেশনটা ঘটে থাকে। তো তো এবার একটা এই প্রশ্ন আসতে পারে যে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে? যেসব ব্যাকটেরিয়ার দ্বারা অ্যামিনিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় সেসব ব্যাকটেরিয়াকে আমরা বলবো অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। তো দেখো আমরা যদি অ্যামিনিফিকেশনকে আমরা সংক্ষেপে লিখি তো হবে যে মৃত জীবদেহ থেকে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার সাহায্যে কি হচ্ছে, তাহলে মৃতজীব থেকে আমরা যদি সংক্ষেপে লিখে দিই তো মৃতজীব থেকে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার সাহায্যে কি হচ্ছে, অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যামিনিফিকেশন। তো আমরা পড়ছিলাম যে জীবদেহ থেকে নাইট্রোজেন পুনরায় মাটিতে প্রবেশ, তার প্রথম ধাপ হচ্ছে অ্যামিনিফিকেশন এবং দ্বিতীয় ধাপ হচ্ছে নাইট্রিফিকেশন। এটা হচ্ছে 3 নম্বর ধাপে দ্বিতীয় ধাপ নাইট্রিফিকেশন। দেখো আমরা জানলাম যে অ্যামিনিফিকেশনে কি হয় যে মৃত জীবজ প্রোটিনগুলো প্রথমে অ্যামিনো অ্যাসিড তারপরে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। তো নাইট্রিফিকেশনে কি হয় যে মাটিতে উপস্থিত অ্যামোনিয়াগুলোকে জীবাণুদের দ্বারা বা ব্যাকটেরিয়ার দ্বারা কি করছে, মাটির মধ্যে যে অ্যামোনিয়াগুলো থাকছে সেগুলোকে প্রথমে নাইট্রাইটে নাইট্রাইট যোগে রূপান্তরিত করছে। নাইট্রাইটে রূপান্তরিত করার পর সেটাকে আবার পুনরায় নাইট্রেটে রূপান্তরিত করছে। প্রথমে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট থেকে আবার সেটাকে নাইট্রেটে নিয়ে যাচ্ছে। তো এই টোটাল বিক্রিয়াটাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। তো আমরা যদি টোটালে যদি তাকে সাজিয়ে বলি যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় মাটিতে উপস্থিত অ্যামোনিয়া জীবাণুদের দ্বারা প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে রূপান্তরিত হয় সেই পদ্ধতিটাকে বা প্রক্রিয়াটাকে আমরা বলবো নাইট্রিফিকেশন। তো দেখো তো আমরা নাইট্রিফিকেশনে সাহায্যকারী জীবাণুদের বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যেমন তোমাদের এখানে কিন্তু দেখো তোমাদের যে নাইট্রিফিকেশনে কিন্তু দুটো ব্যাকটেরিয়ার সাহায্যে কিন্তু হয়। দেখো আমি বললাম যে মৃত্তিকার মধ্যে বা মাটিতে যে অ্যামোনিয়া থাকে সেটা কিন্তু নাইট্রোসোমোনাস যে ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমে কী হয় নাইট্রাইটে রূপান্তরিত হয় এবং পরবর্তী আরেকটা ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়াটা হচ্ছে নাইট্রোব্যাকটেরিয়ার সাহায্যে আবার কিন্তু নাইট্রেটে রূপান্তরিত হয়। তো এইভাবে কিন্তু নাইট্রিফিকেশন বিক্রিয়াটা হয়ে থাকে। আর আমরা যে শেষ 4 নম্বর যে ধাপটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তো ডিনাইট্রিফিকেশনে কি হয় তা আমরা এখন আলোচনা করব। দেখো ডিনাইট্রিফিকেশনে আমরা এর আগে জানলাম যে মাটিতে নাইট্রোজেন নাইট্রেট রূপে থাকে। তো ডিনাইট্রেশন প্রক্রিয়া কী হয় যে মাটিতে যে নাইট্রোজেন যে নাইট্রেট রূপে থাকে তো সেই নাইট্রেট থেকে নাইট্রোজেনকে মুক্ত করে। এই প্রক্রিয়া কিন্তু নাইট্রেট থেকে নাইট্রোজেনকে মুক্ত করে এবং এটাও কিন্তু জীবাণু বা বলতে গেলে আমরা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তো এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলবো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যেমন আমরা বলতে পারি কয়েকটা আছে থাইবাসিলাস ডিনাইট্রিফিকেন্স বা সিডোমোনাস, এই ব্যাকটেরিয়াগুলোর দ্বারা কিন্তু এই ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াটি হয়ে থাকে। দেখো এখানে কি হয় আবারও বলছি যে এখানে
এখানে নাইট্রেট থেকে মাটিতে যে নাইট্রেট যৌগ থাকে সেই নাইট্রেট যৌগ থেকে এরা কী করে নাইট্রোজেনকে মুক্ত করে বায়ুমণ্ডলে, এটা হচ্ছে মুক্ত নাইট্রোজেন এবং এটাকে বায়ুমণ্ডলে পুনরায় ফিরিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া। তো আমরা টোটালে 4টা ধাপ জেনে গেলাম। আমরা বায়ুমণ্ডল থেকে শুরু করে একে একে এসেছিলাম এবং এসে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে ফিরিয়ে দিলাম। দেখো আমি এতক্ষণ ধরে তোমাদের নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপের কথা বললাম। দেখো এবার আমরা রেখাচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রটা আবার পুনরায় বোঝার চেষ্টা করি। দেখো বায়ুর নাইট্রোজেন থেকে আমরা জানলাম যে N2 সংবন্ধন বা নাইট্রোজেন পদ্ধতি 3 ভাগ হচ্ছে। একটা প্রাকৃতিক জীবল শিল্পজাত এই পদ্ধতিতে মাটিতে নাইট্রেট রূপে নাইট্রোজেন থাকছে, এটা মাটির লেখা আছে দেখো, এবং সেটা আবার মাটি থেকে আবার উদ্ভিদে ঢুকছে, উদ্ভিদে প্রবেশ করছে, যেটা উদ্ভিদ প্রোটিন রূপে থাকছে। উদ্ভিদ থেকে আবার প্রাণী, আর উদ্ভিদ আর প্রাণী যখন মারা যায় সেটা তখন মৃত জীব থেকে যখন মারা যায়, তো আমরা জীব বলে তো উদ্ভিদ প্রোটিন সবই বুঝি। তো দেখো এবার মৃত জীব থেকে আবার অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত হয় এবং অ্যামোনিয়া থেকে আবার এটা হচ্ছে কি নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন প্রক্রিয়া হচ্ছে নাইট্রিফিকেশন প্রথমে নাইট্রেট থাকে, আবার তখন মাটিতে নাইট্রেট রূপে প্রবেশ করছে এবং এই নাইট্রেট আবার কি হচ্ছে, নাইট্রেট থেকে আবার ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় NO2 মুক্তি হচ্ছে এবং সেটা আবার কোথায় প্রবেশ করছে, সেটা বায়ুমণ্ডলে প্রবেশ করছে। তো দেখো এই যে টোটাল চক্রটা হচ্ছে নাইট্রোজেন চক্র। তো দেখো তোমাদের এবার আমরা সংজ্ঞাটা জানবো যে নাইট্রোজেন চক্র কি। দেখো যে এটা একটা চক্রাকার পদ্ধতি, তাই আমরা যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন বা বায়ুর নাইট্রোজেন এটা প্রাকৃতিক পদ্ধতিতে বা জীবস দ্বারা মাটি থেকে আবার জীবদেহ থেকে আবার কোথায় যাচ্ছে, মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে নাইট্রোজেন। তো সেই চক্রাকার প্রক্রিয়া বা পদ্ধতিটাকে আমরা বলবো নাইট্রোজেন চক্র। তো তোমাদের নাইট্রোজেন চক্র বোঝানো হলো। যাই হোক, আজকে আমাদের এই বিষয়টাই ছিল, আমরা এখান থেকে ক্লাস শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করো। আবার দেখা হবে পরের ভিডিও।